কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে বইমেলা সম্পর্কে কিছু তথ্য। বইমেলার ইতিহাস প্রায় 500 বছরের পুরনো। ধারণা করা হয় জার্মানির ফ্রাঙ্কফুটে বিশ্বের প্রথম বইমেলা আয়োজন করা হয়। এরপর এটি ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ইউনেস্কো 1972 সালকে আন্তর্জাতিক গ্রন্থবর্ষ ঘোষণা করে। জাতীয় গ্রন্থাগারের তৎকালীন পরিচালক জয়নুদ্দিন বাংলার একাডেমি প্রাঙ্গণে একটি গ্রন্থমেলার আয়োজন করেন। এ সময় থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু। 1984 সাল থেকে সাড়ম্বরে ও নিয়মিত এ বইমেলা আয়োজন হয়ে আসছে এবং এর নামকরণ করা হয়েছে অমর একুশে গ্রন্থমেলা, যা পুরো ফেব্রুয়ারি মাসব্যাপী চলে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজুক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন স্যার? ধন্যবাদ, ভালো আছি। জি, আমার বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে, কারণ আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং প্রথমেই একটু জানতে চাইবো স্যার যে ছেলেমেয়েদের কেমন হলো পরীক্ষা, শিক্ষার্থীদের তারা কি বলছে? আজ প্রথম পরীক্ষা হয়ে গেল, বাংলা প্রথম পত্র। আমি আমার প্রতিষ্ঠান রাজুক উত্তরা মডেল কলেজ, আমার উত্তরার আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং আমার গ্রামের বাড়ি বিক্রমপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, এমনকি শিক্ষকদের সাথেও কথা বলেছি। তো সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছে, আশাবাদী এবং প্রশ্ন খুব সুন্দর হয়েছে। তারা সবাই খুব আত্মবিশ্বাসী যে একটা ভালো ফলাফল তারা করতে পারবে। যদিও অনেকে বলেছে প্রথম পরীক্ষায় তাদের একটু এক্সাম ফোবিয়া ছিল, সেই ফোবিয়াটা কেটে উঠেছে খুব ভালোভাবেই। আচ্ছা আচ্ছা, সেটা তো খুব ভালো কথা। এবং স্যার, আমরা জানি যে আগামী মনে হয় 7 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং 9 তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র হবে। এবং আমরা বলছিলাম কিছুক্ষণ আগে আপনি ইংরেজি বিভাগের শিক্ষককে আজ আমরা পেয়েছি, তাই ইংরেজি বিষয় সম্পর্কে অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। স্যার, একটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু বলছিলাম যে সামনে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা, তো কিভাবে তারা প্রস্তুতি নিবে? সময় তো আর বেশি নেই। আসলে ভালো ফলাফল করার জন্য অনেকগুলো স্টেপ পার হয়ে আসতে হয়। এখন অল্প কয়েকটা দিন হাতে আছে, এখন তো নতুন করে আর কোনো প্রিপারেশন নেওয়ার সুযোগ নেই। এই পর্যন্ত তারা যে প্রিপারেশনটা নিয়েছে সেটাকে একটু ঝালাই করে নেওয়া, একটু রিভিশন ওয়ার্ক করাই এখন তাদের দায়িত্ব। ইংরেজি প্রথম পত্রের ব্যাপারে যদি আমি আসি, ইংরেজি প্রথম পত্রে পার্ট এতে 50 নাম্বার থাকবে। সেখানে 2টা আনসিন প্যাসেজ থাকবে। প্রথম আনসিন প্যাসেজটায় এমসিকিউতে 7 নাম্বার থাকবে, 5টা কোয়েশ্চেন আনসার থাকবে, সেখানে 10 এবং সামারি রাইটিং এ 10, এই 27 মার্কস থাকবে প্রথম যে আনসিন প্যাসেজ তার ভেতর থেকে। এখন আনসিন প্যাসেজগুলো তারা ক্লাসে অবশ্যই প্র্যাকটিস করেছে বলে আমি আশা করি, কারণ আমাদের যে ইএফটিটা আছে লেসন বাই লেসন আমরা যদি আনসিন এই সিন প্যাসেজগুলোকে আনসিন ভেবে, এগুলো আনসিন ওয়ান পয়েন্ট অফ ভিউ থেকে আনসিন এই জন্য যে ক্লাস 6, 7, 8 তো তারা এগুলো আর পরে আসেনি, এই বইটা 9, 10 এর জন্য। অতএব এটা আনসিন ভেবেই তাদেরকে ওইভাবে ম্যাটেরিয়ালগুলো তৈরি করে করে চর্চা করতে হবে। অবশ্যই আমি আশা করি যে তারা এগুলো করে ফেলেছে। আরেকটা আনসিন প্যাসেজ থেকে ধরেন ইনফরমেশন ট্রান্সফার থাকবে, সাথে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি। ফ্রম দি রিয়ালাইজেশন অফ দি টেক্সট তারা গ্যাপ ফিলিংগুলো করবে উইদাউট ক্লুজ। এই প্রশ্নগুলো এখন আর প্র্যাকটিস করার কোনো সময় নেই বা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এরপরে আসে 2টা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলোতে অতি অল্পতে অনেক দ্রুত নাম্বারগুলো পাওয়া সম্ভব। এর মধ্যে একটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এই রিঅ্যারেঞ্জমেন্টটা যদি তারা প্র্যাকটিস করে এই বন্ধের মধ্যে বা এই অল্প কয়েকদিন সময়ের মধ্যে, তাহলে দেখা গেল একটা রিঅ্যারেঞ্জমেন্টের সিকোয়েন্সগুলো তার খুব ইজিলি মনে চলে আসবে, অতি দ্রুত সে পরীক্ষায় আনসার করতে পারবে এবং অতি দ্রুত এই নাম্বারটা পেয়ে যাবে। আর একটা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ যেটা আছে, সেটাও কিছু টেস্ট পেপার বা অন্যান্য কলেজের বা স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু চর্চা করে নিল। ইভেন তার যে ইএফটি আছে, ইএফটির কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, তার রেলিভেন্ট ইনফরমেশন, যেমন ধরেন ইএফটি থেকে সরাসরি হয়তো বা ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ আসলো না, বাট সেখানে ই লার্নিং আছে। এই প্রসঙ্গটা আমরা শেষ করব।
তোমরা দেখছো কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজুক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। এবারে কথা বলছি তার সঙ্গে। স্যার, আমরা বিরতির উপরে কথা বলছিলাম ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের ধারা নিয়ে, সেই প্রসঙ্গটা এবার একটু শেষ করি। হ্যাঁ, আমি যা বলছিলাম পার্ট এ তে আমাদের যে দুইটা আইটেম, একটা হচ্ছে ম্যাচিং আর একটা রিঅ্যারেঞ্জমেন্ট, এটা যদি অল্প সময়ের মধ্যে বাচ্চারা প্র্যাকটিস করে তাহলে অতি অল্প সময়ে তারা এই নাম্বারটাকে ক্যাপিটালাইজ করতে পারবে আমি মনে করি। এরপরে থাকে পার্ট বি। পার্ট বিতে আবার রাইটিং টেস্টে মোট 50 নাম্বার। প্রথম প্রশ্ন হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 10 নাম্বারের জন্য। আচ্ছা, প্যারাগ্রাফটা অনেক সময় কোয়েশ্চেন বেসড হয়ে থাকে, কতগুলো কোয়েশ্চেন দেওয়া হতে পারে, সেই কোয়েশ্চেনগুলোর আনসার যত ডিটেইল করা যায় ডিটেইল করে করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কোনো অবস্থাতেই ডিটাচড প্রশ্নের উত্তর মনে করে এগুলোকে ডিটাচড আকারে লেখা যাবে না, এটা একটা কন্টিনিউয়াস প্যারাগ্রাফ হবে। এই প্যারাগ্রাফটা লিখতে গিয়ে অনেকে মনে করে যে অনেক বেশি লিখতে হবে, একটা টেনশনে পড়ে যায় বাচ্চারা। অনেক স্যার পেজও গুনে, কিন্তু লাইন গুনছে, পেজ গুনছে। এই ট্র্যাডিশনাল প্র্যাকটিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা টু দি পয়েন্টে লিখবো, আমরা কারেক্ট ইংলিশ লিখবো। আমি আননেসেসারিলি লেনদেন করতে গিয়ে যদি ভুল করে ফেলি তাহলে নাম্বার কমে আসবে। এই জন্য আমাকে টু দি পয়েন্টে থাকতে হবে। রেলিভেন্ট যে ইনফরমেশনগুলো, ডেটাগুলো বা কথাগুলো সেগুলো আমাকে দিতে হবে। এর বাইরে গিয়ে আমি উল্টাপাল্টা অনেক বড় করে একে কিছু লিখলেই ভালো নাম্বার পাবো না। অবশ্যই স্যার, আমরা প্যারাগ্রাফটাতেই আবার ফিরবো, কিন্তু একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা এই প্রসঙ্গতেই ফিরছি। হ্যালো, কে বলছো? প্রমথি বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 8 এ পড়ি, কমলপুর হাজী জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপনি ছোটদের পার্লামেন্ট। আচ্ছা, খুব ভালো, আমাদের নতুন একটি বিভাগ ছোটদের পার্লামেন্ট। ঠিক আছে। আচ্ছা, এতগুলো বিভাগ থাকতে এই বিভাগটি কেন পছন্দ করলে? নতুন বিভাগ তাই? আমি শোটা রেগুলার দেখি এবং নতুন একটা বিভাগ পেলাম, তো তাই ভাবলাম যে একটু দেখি। আচ্ছা, খুব খুশি হয়েছি, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রত্যেক রাষ্ট্রে কতটি বিভাগ থাকে? ক 5টি, খ 2টি, গ 3টি। বলে ফেলো ঝটপট। 3টি। নিলাম উত্তর সঠিক। আচ্ছা, তুমি কি জানো 3টি কি কি? না আপু, জাস্ট গেস করলাম। আচ্ছা, ঠিক আছে, তোমাকে বলে দিচ্ছি। এই 3টি বিভাগ হলো নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। ঠিক আছে, জানা হলো। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। রাষ্ট্রের আইন প্রণয়নের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের উপর অর্পিত? ক সুপ্রিম কোর্ট, খ বিচার বিভাগ, গ আইনসভা। এটাও ঝটপট বলে ফেলো। সুপ্রিম কোর্ট। নিলাম একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে। দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ আইনসভা। ঠিক আছে, জানা হলো। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো আপু। কে বলছো? আমি দোলা বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 7, জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? জানা অজানা। জানা অজানা। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডক্টর? তো পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা তো ভালোভাবে করতে হবে তাহলে। জি। ভালোই চলছে। জি। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বিশেষ শিশু বিশেষ অধিকার এই মূল মন্ত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় বিশেষ শিশুদের জন্য পরিচালিত স্কুল? ক তক্ষশিলা, খ আনন্দ স্কুল, গ প্রয়াস। বলো। গ প্রয়াস। নিলাম উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আরও একটা তথ্য তোমাকে দেই, বর্তমানে ঢাকা সহ 9টি সেনানিবাসে প্রয়াসের শাখা রয়েছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের 22তম কপ কনফারেন্স অফ দ্য পার্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ক ব্রাজিল, খ মরক্কো, গ যুক্তরাষ্ট্র। এটাও ঝটপট বলে ফেলো। খ মরক্কো। নিলাম উত্তর সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য খেলবে? জি। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। বর্তমানে বিশ্বের কতটি দেশে পারমাণবিক ডুবোজাহাজ রয়েছে? ক 5টি, খ 7টি, গ 6টি। অপশন ক 5টি। নিলাম
একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে। দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, 6টি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও ভারতে। ঠিক আছে, জানা হলো। স্যার, আপনার কাছে ফিরে আসি, আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলছিলাম, একটু সেই প্রসঙ্গটাই আসি। প্যারাগ্রাফের জন্য যা বলছিলাম যে টু দি পয়েন্টে লিখতে হবে, কারেক্ট ইংলিশ লিখতে হবে, খুব বেশি বড় করার দরকার নেই। আর প্যারাগ্রাফ ভালো করার জন্য অফ হ্যান্ড বা ফ্রি হ্যান্ড রাইটিং যেটা বাসায় প্র্যাকটিস করতে হবে। আমার স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে, গ্রামাটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো মনে রাখতে হবে। যখনই একটা সেন্টেন্স লিখে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন ইউজ করলাম, এরপর ইনডেফিনিট টেন্সে এস বাই এস যুক্ত হবে, সাফিক্স প্রেফিক্স যোগ, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি এভাবে সঠিক ইংরেজি লিখতে পারি তাহলে প্যারাগ্রাফ খুব বেশি বড় হতে হবে এমন কথা নেই। আর আমি একটা পরামর্শ দিই, যদি স্ট্যান্ডার্ড ফন্ট অফ হ্যান্ড রাইটিং যেটাকে আমি বলবো, যে একটা লাইনে 7 থেকে 8টা শব্দ এবং একটা পেজে 14 থেকে 16টা লাইন যদি হয়, তাহলে 2 পেজ লিখলেই যথেষ্ট। অবশ্যই সেটা তাদেরকে বুঝতে হবে সবার প্রথমে। আচ্ছা, তার পরবর্তী এরপরে আছে স্টোরি কমপ্লিটিং বা স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটাই তাকে নিয়ে যাবে যে তার গল্পটা কোন দিকে যাবে। যদি এটা ফ্রি হ্যান্ড রাইটিং বা অফ হ্যান্ড স্টোরি রাইটিং হয়ে থাকে, তাহলে এর লিমিটেশন সে যেই দিকে নিতে চায়, তার মন যেই দিকে যায়, ওই দিকেই কিন্তু এটা গিয়ে লিমিট হবে। আর এজন্যই একটা আমরা যেটা বলি একটা টাইটেল বা একটা হেডলাইন শুরুতে দিয়ে নিতে হবে, তাহলে তার রাইটিংটা একটা পার্টিকুলার ডেস্টিনেশনের দিকে যাবে, শেষ হবে। আর যদি এসব ফেবলস বা ইসপের গল্প হয়, আমরা দেখে থাকি অনেক সময় ইসপের গল্প পরীক্ষায় চলে আসে, সেই ক্ষেত্রে তাদের তেমন কিছু বানানোর বা ক্রিয়েটিভ কিছু করার নেই। শুধু ওই গল্পটাকে বেসিস করে নিজের ভাষায় নিজের স্ট্রাকচার এবং গ্রামার মিলিয়ে সে সুন্দরভাবে উপস্থাপন করবে। সেই ক্ষেত্রেও টাইটেল দিতে হবে। একটা স্টোরি 3টা প্যারার মধ্যে লিখলে ভালো হয়। প্রথম প্যারাটায় থাকবে স্টোরিটা কিসের উপরে, কেন, কখন, কোথায়, কিভাবে হয়েছিল, এরকম একটা ডেসক্রিপশন। এরপরে বডি অফ দি স্টোরি ডিটেল ডেসক্রিপশন চলে যাবে দ্বিতীয় প্যারায়। আর তৃতীয় প্যারাটাতে এই স্টোরিটা দিয়ে সে কি বুঝাতে চায়, কি বুঝলো, বা সে রিডারদের কাছে কি মন্তব্য প্রকাশ করতে চায় বা তার কি আইডিয়া প্রকাশ করতে চায়, সেটাকে তৃতীয় প্যারাগ্রাফটার মধ্যে বা প্যারাটার মধ্যে সংক্ষেপে তুলে ধরতে হবে। ওই প্যারাটা 4 থেকে 6 লাইন হতে পারে, 4 থেকে 6টা সেন্টেন্স হতে পারে, এর বেশি না। তবে বডি যেটা ডিটেল যেখানে বর্ণনা করবে, এটা অনেক বড় হতে পারে, আবার মিডিয়ামও হতে পারে। এটা নির্ভর করে, যদি ইসপের গল্প হয় তাহলে ওই গল্পটা কতখানি তার উপর, গল্পটার বিষয়বস্তু কতখানি তার উপর। যদি নিজের ক্রিয়েটিভ স্টোরি হয় তাহলে সে কতটুকু বাড়াতে পারবে তার উপর। তবে তার মানে এই না যে আমি 2 ঘন্টা যাবত শুধু স্টোরি লিখে যাব। একটা স্টোরি রাইটিং একই অবস্থায় 10 নম্বরের জন্য 2 পেজ 2.5 পেজ লিখতে পারে। অবশ্যই স্যার, তাদেরকে প্রশ্নের নাম্বারটা আগে দেখতে হবে, তারপর 10 নম্বরের জন্য। আসলে ইংলিশ ফার্স্ট পেপারে পার্ট বি তে যে রাইটিং টেক্সট বা টেস্ট আছে, ওখানে 5টা আইটেম, প্রত্যেকটাই 10 নাম্বার করে, প্রত্যেকটাই 10 নাম্বার করে। এরপরে আছে ডেসক্রাইবিং গ্রাফস এন্ড চার্টস। একটা গ্রাফ অথবা একটা চার্ট দেয়া থাকবে, সেই চার্টটাকে ডেসক্রাইব করতে হবে। এখানেও আমি বলবো যে একটা হেডলাইন দিয়ে নিবে যে এই চার্টের কি হেডলাইনটা হতে পারে। সে যদি চার্টের দিকে তাকায়, ইনফরমেশনগুলো দেখে বা ডেটাগুলো দেখে, তাহলেই কিন্তু সে হেডলাইনটা বুঝে যাবে। ইভেন সামটাইমস প্রশ্নটা পড়লেও হেডলাইনটা বুঝে যায়। হেডলাইন দেওয়ার পরে কি কি ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলোর মধ্যে একটা কম্পারেটিভ পিকচার, ডেসক্রিপশন অফ দি ডেটাস অর দি ইনফরমেশনস, এইগুলো ডেসক্রাইব করবে। একটা গ্রাফস অ্যান্ড চার্টসের ডেসক্রিপশন 2টা প্যারার মধ্যে হতে পারে, 3টা প্যারার মধ্যে হতে পারে, আবার কন্টিনিউয়াসলি একটা প্যারাগ্রাফের মতো একই প্যারায় হতে পারে। এটা তেমন বাধ্যবাধকতা নাই যে এভাবেই লিখতে হবে। তবে এটা খুব বেশি বড় করার কোনো সুযোগ নাই, কারণ এখানে ক্রিয়েটিভিটি খুবই কম। তাকে ডেটাটা ডেসক্রাইব করতে হবে, এরপরে এটার মধ্যে একটা কম্পারেটিভ পিকচার তুলে ধরতে হবে, এরপরে তার কিছু ওন কমেন্ট চলে আসতে পারে যে ইন দ্য ফ্লো চার্ট অর ইন দ্য গ্রাফ উই হ্যাভ সিন দ্যাট ইন দ্য ইয়ার 2015-2012 the most amount of these or that was the highest, এরকম একটা কমেন্ট সে করলো। এরপরে আমাদের সোসাইটিতে এটার কি ইম্প্যাক্ট আছে বা এটা দিয়ে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি, এর মধ্যে কোনো মোরাল টিচিং আছে কিনা, এর মধ্যে এডুকেটিভ কোনো ভ্যালু আছে কিনা, এই জিনিসগুলোকে সে লাস্টে 2-3টা বাক্যের মধ্যে প্রকাশ করে দিতে পারে, তুলে ধরতে হবে। আচ্ছা, পরবর্তীতে
এরপরে আসে গ্র্যাপস অ্যান্ড চার্টসের পরেই চলে আসে আপনার লেটার রাইটিং, যেটাকে আমরা ফর্মাল। আমরা লেটার রাইটিং সম্পর্কে আরো জানবো আপনার কাছ থেকে, শুনবো। এই ব্যাপারটা তো শেষ হলো না। তোমরা দেখছো কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো আপু, আমি আসিফ। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 7, বিএন ইংলিশ স্কুল এন্ড কলেজ খুলনা। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। তোমাকে যে কাজটি করতে হবে, ছবিটা দেখতে হবে, প্রশ্নটা আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথম প্রশ্ন, এটি মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ। বলতে হবে কোথায় অবস্থিত। ক দিল্লি, খ কলকাতা, গ হায়দ্রাবাদ। বলো। সময় চলে যাচ্ছে। আপু, অপশন ক দিল্লি। এলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বিখ্যাত কার্টুন চলচ্চিত্র মিকি মাউস নির্মাণ করেন কে? ক ওয়াল্ট ডিজনি, খ স্টুয়ার্ট ডিজনি, গ জেমস ক্যামেরন। বলো, এটাও জলদি বলে ফেলো। অপশন ক স্টুয়ার্ট ডিজনি। আরেকবার একটু বলো। স্টুয়ার্ট ডিজনি। আচ্ছা, নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক ওয়াল্ট ডিজনি। ঠিক আছে, জানা হলো। স্যার, আপনার কাছে ফিরে আসি। আমরা লেটার রাইটিং নিয়ে কথা বলছিলাম, প্রসঙ্গের মাঝখানে বিরতিতে চলে গিয়েছিলাম। এবার একটু সেই প্রসঙ্গটা নিয়ে আসি। জি, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার রাইটিং, আর এরপর আছে ডায়ালগস। দুটাই 10-10 নাম্বার, মোট 50 নাম্বার। এখানে ইংলিশ ফার্স্ট পেপারে পার্ট বি শেষ হলো। এরপরে থাকে ইংরেজি দ্বিতীয় পত্র। জি, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা তো হবে 9 তারিখে। তো ইংরেজি দ্বিতীয় পত্রে মোট 2টা বিভাগ। পার্ট এ তে গ্রামার আইটেম, সেখানে মোট 11টি প্রশ্ন থাকবে। একমাত্র ট্রান্সফরমেশন ব্যতীত বাকি সবগুলোতেই 5 নাম্বার করে, আর ট্রান্সফরমেশনে থাকবে 10। আচ্ছা, সর্বমোট 60 মার্কস ইন গ্রামার সেকশন। তারপরে পার্ট বি তে 40 মার্কস ইন রাইটিং পার্ট। এখন গ্রামার সেকশনে শুরুতেই আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইথ ক্লুজ। এখানে ক্লু দেয়া থাকবে, ক্লুগুলো 10টা ABCDFG এই সাইজে বসাতে হবে, কোনটা কোথায় সঠিকভাবে বসে। আর এরপরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইদাউট ক্লুজ। ওখানে কোনো ক্লু দেয়া থাকবে না, সেগুলো স্ট্রাকচারের ডিমান্ড অনুযায়ী, সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী বসাতে হবে। এখানে ইম্পর্টেন্স দিতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশনের উপর। আচ্ছা, কানেক্টার্সও থাকতে পারে, বাট আর্টিকেল এবং প্রিপোজিশনই বেশি থাকবে এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিটাতে। তারপরে একটা সাবস্টিটিউশন টেবল থাকবে, ABC 3টা পার্ট থাকবে। পার্টগুলোকে একত্রিত করে মিনিংফুল সেন্টেন্স গঠন করতে হবে। এরপরে থাকে আপনার রাইট ফর্ম অফ ভার্বস। সেই রাইট ফর্ম অফ ভার্বসের জন্য বেসিক যে গ্রামারের স্ট্রাকচার বা রুলস যেগুলো আছে রাইট ফর্ম অফ জন্য, সেগুলো একটু প্র্যাকটিস করা যেতে পারে এই অল্প সময়ের মধ্যে। আচ্ছা, সেগুলো একটু দেখতে হবে। তারপরে থাকবে ন্যারেশন। ন্যারেশন একেবারেই কন্টিনিউয়াস একটা প্র্যাকটিস। তারা 8 থেকে পেয়ে আসছে, 8, 9, 10 3 ক্লাসেই ন্যারেশন প্র্যাকটিস করেছে। একটা ডিরেক্ট বা ইনডিরেক্ট প্যাসেজ দেয়া থাকবে। যদি ডিরেক্ট থাকে ইনডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট থাকলে ডিরেক্ট করতে হবে। এরপরে ট্রান্সফরমেশন, একটু আগে আমি যেটা বললাম যে সবচেয়ে বেশি নাম্বার 10। ট্রান্সফরমেশনে ভালো করার জন্য কয়েকটা ভাগে ভাগ করে প্রিপারেশন নিতে হবে। একটা হচ্ছে চেঞ্জিং অফ ভয়েসেস, যেটা তারা ক্লাস 6-7 থেকে করে আসতেছে, সো ইজি। এরপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটার বেসিক রুলসগুলো একটু দেখতে হবে। তারপরে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি যে 5 প্রকার বাক্যের চেঞ্জিং আছে সেগুলো দেখতে হবে। তারপরে চেঞ্জিং অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস, মানে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড ভার্বস, এটা অর্থাৎ পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করবে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবে। এই চেঞ্জগুলোর যে বেসিক স্ট্রাকচারগুলো 6-7টা আছে, এগুলো একটু জাস্ট রিভিশন করে নিলে আমি মনে করি যে ট্রান্সফরমেশনেও ভালো করবে। তারপরে থাকে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের জন্য 2-3 ধরনের প্রিপারেশন নেওয়া উচিত। কিছু হচ্ছে স্ট্রাকচার বেসড, স্ট্রাকচারগুলো যেন ঠিক থাকে। আমি যে কমপ্লিট করব যে পার্টটা দিয়ে, ওখানে যে রিকোয়ার্ড স্ট্রাকচার ওইটা হতে হবে, ওইটা না হলে আমি নাম্বার পাবো না। তারপরে কিছু প্রোভার্ব অনেক সময় চলে আসতে পারে, প্রোভার্ব কিছু আমার জানতে হবে। এরপরে হচ্ছে সিচুয়েশনাল কমপ্লিটিং সেন্টেন্স, একটা প্যাসেজ পার্টিকুলার একটা সিচুয়েশনকে কনভে করে, অতএব ওই সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী কমপ্লিট করতে হবে। তারপরে
আছে আপনার সাফিক্স প্রেফিক্সের ব্যবহার। সাফিক্স প্রেফিক্সের ব্যবহার এই অল্প সময়ে এত প্র্যাকটিস করতে যাওয়াটা আমি মনে করব যে বোকামি, ঠিক হবে না। হ্যাঁ, ঠিক হবে না। এটা তারা 19-এ যে প্র্যাকটিস করেছে ওটা আমি মনে করি যথেষ্ট, একটু দেখে নিলেই হবে। তারপরে আছে ইউসেজ অফ কানেক্টরস। কানেক্টরসের ব্যবহারটায় বাচ্চারা সবচেয়ে বেশি ভয়ে থাকে, আমি দেখেছি। সেটাই আমি বলতে যাচ্ছিলাম কথাটা। তো এই কানেক্টরসের বিষয়টা বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন এগুলো দেখে প্র্যাকটিস করতে পারে, অথবা নিজেরা কানেক্টরসের যে ব্যবহারগুলো, সেই ব্যবহারগুলো আমাদের বোর্ড বইতে ডিটেল দেয়া আছে, সেই ব্যবহারগুলো একটু পড়ে নিল, সিচুয়েশনগুলো বোঝার চেষ্টা করলো যে কেমন স্ট্রাকচার হলে আমি অ্যাজ ইফ ব্যবহার করব, কেমন স্ট্রাকচার হলে হোয়ার ইজ ব্যবহার করব, কেমন স্ট্রাকচার হলে লাইকওয়াইজ বসতে পারে। এরকম প্রত্যেকটা কানেক্টরের ব্যবহারগুলো যদি একটু প্র্যাকটিস করে নেয় বা একটু ঝালাই করে নেয় তাহলে ভালো হবে। আর ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন মার্কস খুব ইজি একটা বিষয়, এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই। আমি মনে করি যে গ্রামার আইটেমটা এই জিনিসগুলোর পড়লেই ভালো করতে পারবে। আর পার্ট বি তে থাকবে রাইটিং টেক্সট, ওখানে একটা সিভি থাকবে উইথ কভার লেটার 8 নাম্বারের জন্য। আচ্ছা, পার্ট বি নিয়ে স্যার আমরা কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি প্রিয়া বলছি আপু। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি হচ্ছে কক্সবাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ, বলো। আপু একটু কাইন্ডলি আমাকে বিভাগগুলোর নাম একটু। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও, বলো। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা বিভাগ থেকে তোমার জন্য প্রশ্ন থাকছে, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে এই বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেল সুড়ঙ্গের নাম কি? ক, টানেল অফ আলপস, খ, গোথার্ড বেস টানেল, গ, ডুয়াফাং টানেল। বলো। টানেল অফ আলপস। আবার একটু বলো। টানেল অফ আলপস। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গোথার্ড বেস টানেল। সুইজারল্যান্ডে আলপস পর্বতের নিচে নির্মিত এই রেলপথ সুড়ঙ্গ 57 কিলোমিটার দীর্ঘ। জানা হলো। স্যার আপনার কাছে ফিরে আসি, যে ইংরেজি দ্বিতীয় পত্রের পার্ট বি নিয়ে কথা বলছিলাম। তো সিবি উইথ কভার লেটার, সংক্ষেপে যদি বলি স্যার। সিবি উইথ কভার লেটার, এটা 8 নম্বরের জন্য। সিবিতে যে রেলিভেন্ট ইনফরমেশনগুলো আছে এগুলো অবশ্যই দিতে হবে। এখানে বাচ্চাদের মধ্যে একটু কনফিউশন আছে যে একই পেজের মধ্যে লিখতে হবে, এটা এক পেজের মধ্যে। আসলে পরীক্ষার খাতার এক পেজে এই সিবি এবং কভার লেটার শেষ করা সম্ভব না। অতএব এটা যদি প্রিন্টেড কপি হয় এক পেজ, তাহলে পরীক্ষার খাতায় লিখতে এটা 3 পেজও ইউজ করা যায়। অতএব এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। তোমার রেলিভেন্ট ইনফরমেশনগুলো লিখতে যতটা পেজ লাগে, যেই পরিমাণ স্পেস লাগে তোমরা ইউজ করবে। এরপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফে 10 নাম্বার থাকবে। প্যারাগ্রাফ নিয়ে আমি আগেই কথা বলেছি ইংরেজি প্রথম পত্রে। তারপরে একটা ফর্মাল লেটার থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন। সরি, অ্যাপ্লিকেশনটায় আমাদের একটু বলার আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে শুরু করবা, আমেরিকান স্টাইল না ব্রিটিশ স্টাইল, যেটাই করো একটা স্টাইল ফলো করবা। আমি প্রেফার করব যে শুরুতে একটা ডেট দাও, তারপরে দা প্রিন্সিপাল, দা হেডমাস্টার, প্রশ্নে যা থাকবে তাই দাও। যদি হেড টিচার থাকে তাই দিবা, যদি হেড মিস্ট্রেস উল্লেখ থাকে তাই লিখবা, একটা থাকলে আরেকটা লিখবা না। এরপরে যদি কোনো প্রতিষ্ঠানের নাম থাকে অবশ্যই প্রতিষ্ঠানের নাম দিবা। যদি প্রতিষ্ঠানের নাম না থাকে তাহলে XYZ এগুলো ইউজ করবা না, কারণ এই অজ্ঞাত রাশি দিয়ে কোনো স্কুলকে বোঝায় না। তুমি তোমার স্কুলের নাম লিখবা, এটা আমি প্রেসক্রাইব করি না, বাট তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখে দাও তোমার আশেপাশের, বা এমন একটা, যেমন সোনাপুর হাই স্কুল নূরপুর আমরা EFT-তে পড়িয়েছি, এটা কোথায় আছে জানি না, আদৌ এমন স্কুল আছে কিনা জানি না, এমন একটা উল্লেখ করে দাও। এরপরে তোমরা সাবজেক্টটা লিখো, সাবজেক্টে অবশ্যই প্রেয়ার ফর না লিখে অ্যাপ্লিকেশন ফর লিখবা, কারণ ইউ আর অ্যাপ্লাইং, এটা অ্যাপ্লিকেশন, এটা প্রেয়ার না। এটা অনেকেই ভুল করে ফেলে। আর স্যারের পরে যে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, এই জাতীয় কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাভয়েড করো। সুন্দর একটা স্টার্টিং দিয়ে লিখো, এবং কোন বিষয়বস্তুর উপর তুমি অ্যাপ্লিকেশন লিখতেছো সেই বিষয়বস্তুটাকে সুন্দর করে তুলে ধরো। সর্বশেষ নিচে গিয়ে ফেথফুলি ইয়ার্স, যেই দিকে দা প্রিন্সিপাল লিখছিলে ওই দিকে, অর্থাৎ বাম দিকেই থাকবে, ওটা ডান দিকে যাবে না। এভাবে শেষ করবে অ্যাপ্লিকেশন রাইটিং। আর সর্বশেষ হচ্ছে একটা কম্পোজিশন রাইটিং থাকে, এখানে অফ হ্যান্ডের বা ফ্রি হ্যান্ড রাইটিং এর অনেক সুযোগ আছে, তবে তার মানে এই না যে 12 নম্বরের জন্য আমি 12 পেজ 14 পেজ লেখা শুরু করব। এটা অনেকে মনে করে থাকে 4-5 পেজের মধ্যে লিখলেই যথেষ্ট।
এটার জন্য 12 নাম্বার থাকে। স্যার এই প্রসঙ্গটা টেনে আমি আরো একটা ব্যাপারে একটু জানতে চাইছি যে খাতার প্রেজেন্টেশন এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গে আমি যখন এমনিও কথা বলছিলাম তখন আমরাও বলছিলাম যে এটা অনেকেই একটু কনফিউশন থাকে অনেকের ভেতর, আমরা একটু তাদেরকে একটু ধারণা দেই আজকে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, খাতার প্রেজেন্টেশন। কারণ এই খাতার মাধ্যমেই এক্সামিনারের কাছে তোমার পরিচয়। তোমার খাতার গেটআপ সেটআপ অবশ্যই সুন্দর হবে, তোমার হ্যান্ডরাইটিংগুলো যেন লেজিবল হয়, হ্যান্ডরাইটিংগুলো যেন খুব বেশি বড় খুব বেশি ছোট না হয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে টু দি পয়েন্টে। তুমি যদি পারো জিগজ্যাগ যে পেন্সিল আছে বা জিগজ্যাগ যে কলম আছে সেটা দিয়ে, ইনফ্যাক্ট ওটা স্কেল, জিগজ্যাগ স্কেল দিয়ে তুমি আন্ডারলাইন করো, তাহলে ইজিলি বুঝতে পারবে যে এখানে আরেকটা প্রশ্নের উত্তর শুরু হয়েছে। রয়্যাল ব্লু যে সাইন পেন আছে সেটা দিয়ে তুমি স্কেলিং করে নাও প্রত্যেকটা প্রশ্নের পরে একটা সুনির্দিষ্ট স্পেস রাখো। অনেক ভালো লাগছিল স্যার, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আপনার এই ছোট ছোট টিপসগুলো আমি আশা করছি আমার বন্ধুদের অনেক কাজে দেবে, তারা অনেক খুশি হবে আশা করছি। আজ একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা থাকলো, এনটিভিকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জি ভালো থাকবেন স্যার আপনি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই।